কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। জিওগ্রাফি মেজরের সিলেবাসে রয়েছে সাইকেল অফ ইরোশিয়ান। সাইকেল অফ ইরোশিয়ানের বা ক্ষয়চক্রে ডেভিস এবং পেঙ্কের দুটি থিওরি রয়েছে এবং তাদের কনসেপ্টের পার্থক্য বিভিন্ন বছর কল্যাণী ইউনিভার্সিটির পরীক্ষায় এসেছে। তো আজকে সেই পার্থক্যটা সম্বন্ধে তোমাদের আলোচনা করব। 10 মার্কের পার্থক্য এসে থাকে, 5 মার্কেরও আসতে পারে। তো সেই পার্থক্যটা নিয়ে আলোচনা করব। এইভাবে পার্থক্যগুলি 2 মার্কের বিভিন্ন কোয়েশ্চেন, বিভিন্ন 10 মার্কের নোট তোমাদের আমি পরবর্তীতে দিতে থাকবো। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে ভিডিওগুলি যাবে। তো চলো শুরু করি ডেভিস এবং পেঙ্কের পার্থক্য। তো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। আমেরিকান জিওলজিস্ট উইলিয়াম মরিস ডেভিস 1899 খ্রিস্টাব্দে প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশিয়ান নামে ক্ষয়চক্রের ধারণা প্রকাশ করেন। অন্যদিকে জার্মান জিওলজিস্ট ওয়ালথার পেঙ্ক ডেভিসের তত্ত্বের বিরোধিতা করে 1924 খ্রিস্টাব্দে ডাইমরফোলজিক অ্যানালাইস নামে একটি নতুন সাইকেল অফ ইরোশিয়ানের ধারণা প্রকাশ করেন। এই ভাষাটা একটু কঠিন, কারণ এটা জার্মান ভাষায়, ইংলিশে হবে দ্য মরফোলজিক্যাল অ্যানালাইসিস। তো পরস্পর বিরোধী ডেভিস এবং পেঙ্কের কনসেপ্টের মধ্যে পার্থক্যগুলি নিম্নে বর্ণনা করা হলো। তো প্রথম পার্থক্য রয়েছে ধারণার লক্ষ্য। ডেভিস এবং পেঙ্কের ধারণার প্রধান লক্ষ্য হলো, ডেভিসের ধারণার প্রধান উদ্দেশ্য হলো ভূপৃষ্ঠের উপর ল্যান্ডফর্ম ইভ্যালিউশন বা ভূমিরূপ বিবর্তনের সিস্টেমেটিক বা প্রক্রিয়াগত আলোচনা করা। অন্যদিকে পেঙ্কের ধারণার মূল উদ্দেশ্য হলো ল্যান্ডফর্ম ইভলিউশন বা ভূমিরূপ বিবর্তনের উপর এক্সোজেনিক এবং এন্ডোজেনিক ফোর্স বা অ্যাক্টিভিটি বা প্রসেস, অর্থাৎ অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়ার কার্যকারিতার অনুপাত বিশ্লেষণ করা। 2 নম্বর পার্থক্য ভূ উত্থানের সময়কাল এবং গতি। ডেভিসের ধারণা অনুযায়ী ভূ উত্থান খুব দ্রুত গতিতে এবং স্বল্পকালে সম্পন্ন হয়, কিন্তু পেঙ্কের মতে ভূ উত্থান ধীর গতিতে এবং দীর্ঘকাল ধরে সংগঠিত হয়। 3 নম্বর পার্থক্য প্রক্রিয়া। ডেভিসের ধারণা অনুযায়ী সাইকেল অফ ইরোশিয়ান হলো একটি ক্লোজ সিস্টেম বা বদ্ধ প্রণালী বা প্রক্রিয়া। অন্যদিকে পেঙ্কের ধারণা অনুযায়ী সাইকেল অফ ইরোশিয়ান হলো একটি ওপেন সিস্টেম বা মুক্ত প্রণালী। 4 নম্বর পার্থক্য ক্ষয়চক্র চলাকালীন ভূমির অবস্থা। ডেভিস বলেন ক্ষয়চক্র চলাকালীন ভূমির উত্থান হয় না, অর্থাৎ ভূমি স্টেবল বা স্থিতিশীল থাকে, কিন্তু পেঙ্কের মতে অনুযায়ী ভূমির উত্থান এবং ক্ষয় একই সঙ্গে চলতে থাকে। 5 নম্বর সময়ের প্রভাব। ডেভিসিয়ান থিওরি অনুসারে সাইকেল অফ ইরোশিয়ান হলো একটি টাইম ডিপেন্ডেন্ট প্রক্রিয়া, অর্থাৎ টাইমের প্রতি সাইকেল অফ ইরোশিয়ান ডিপেন্ড থাকে, কিন্তু পেঙ্কের থিওরি অনুযায়ী সাইকেল অফ ইরোশিয়ান হলো টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রক্রিয়া, অর্থাৎ টাইম দ্বারা সাইকেল অফ ইরোশিয়ান নিয়ন্ত্রিত হয় না। 6 নম্বর পার্থক্য পর্যায়গত পার্থক্য। ডেভিসের মডেল অনুযায়ী ক্ষয়চক্র সময়ের ভিত্তিতে 3টি পর্যায়ে বিভক্ত, যথা 1 নম্বর হচ্ছে ইউথফুল স্টেজ, 2 নম্বর হচ্ছে ম্যাচুয়ার স্টেজ এবং 3 নম্বর হচ্ছে ওল্ড স্টেজ। কিন্তু পেঙ্কের মডেল অনুযায়ী ক্ষয়চক্র ভূ উত্থানের হারের ভিত্তিতে 3টি পর্যায়ে বিভক্ত, যথা অফেস্ট্রিজেন্ডি এন্টুইক্লাং, গ্লেচিফর্মিক এন্টুইক্লাং, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে অ্যাবেস্টিজেন্ডি এন্টুইক্লাং। এই বানানগুলো তোমরা ভালো করে মনে রাখবে, কারণ জার্মান ভাষায় পেঙ্কের থিওরি, তাই এই শব্দগুলো একটু কঠিন, তাই রিভাইজ করবে বেশি করে। 7 নম্বর পার্থক্য শৈলশিরার উচ্চতা হ্রাস। ডেভিস বলেন শৈলশিরার উচ্চতা হ্রাস পায় ডাউনওয়ার্ড কাটিং বা নিম্নমুখী ক্ষয়ের কারণে, কিন্তু পেঙ্ক বলেন শৈলশিরার উচ্চতা হ্রাস পায় ব্যাকওয়ার্ড কাটিং বা পশ্চাৎদেশীয় ক্ষয়ের কারণে অথবা প্যারালাল রিট্রিটের মাধ্যমে। 8 নম্বর পার্থক্য এবং শেষ পার্থক্য সৃষ্ট ভূমিরূপ। ডেভিসের ধারণা অনুযায়ী ক্ষয়চক্রের শেষ অবস্থায় পেনিপ্লেন নামক এক নিম্ন প্রায় বৈচিত্র্যহীন সমপ্রায় ভূমি সৃষ্টি হয়, যার উপর শৈলশিরার অবশিষ্টাংশ মোনাডোনাক রূপে অবস্থান করে। অন্যদিকে পেঙ্কের ধারণা অনুযায়ী ক্ষয়চক্রের শেষ অবস্থায় পেনিপ্লেনের অনুরূপ
এন্ডারাম্প নামক সমপ্রায় ভূমি সৃষ্টি হয় যার উপর শৈলশিরার অবশিষ্টাংশ ইনশেল বার্জ রূপে অবস্থান করে। তো এই 8টা মোট পার্থক্য দিয়েছি। তোমরা 9 নম্বর পার্থক্যের পয়েন্ট দিয়ে চিত্র লিখে তোমরা ডেভিস এবং পেঙ্কের চিত্র দিয়ে দেবে, যেটা ওদের মডেলের যেই চিত্রটা রয়েছে, তাহলে 9টা পয়েন্ট হয়ে যাবে। তোমরা বইয়ে বা গুগলে সার্চ করে সেই চিত্র দুটি পেয়ে যাবে, খুব সহজ চিত্র। এবং যদি কেউ 10টা পার্থক্য দিতে চাও তাহলে সেক্ষেত্রে এগুলো মেন পার্থক্যগুলো আমি দিয়ে দিয়েছি। তবে 10টা যদি পার্থক্য দিতে চাও তাহলে সরলতা বলে একটা পার্থক্য করতে পারো, যেখানে বলতে পারো যে ডেভিসের থিওরিটি তুলনামূলক বোঝার ক্ষেত্রে অনেকটা সহজ, কিন্তু পেঙ্কের থিওরিটি কিছুটা জটিল এবং কঠিন, এবং জটিল কিছু ওয়ার্ড ব্যবহার হয়েছে জার্মান ভাষায়, বিভিন্ন ওয়ার্ড যেমন অফেস্টিজেন্ডি এন্টুইক্লাং, রিচিফর্মিক এন্টুইক্লাং, এন্ডারাম, প্রাইমারাম, হ্যালডেং হ্যাং, বসচুঙ্গেন, এগুলো কঠিন শব্দগুলি ব্যবহৃত হয়েছে। তাই পেঙ্কের থিওরিটি অনেকটা জটিল, কিন্তু ডেভিসের থিওরিটি তুলনামূলক সহজ বোঝার ক্ষেত্রে। তাই এই পয়েন্টটাও তোমরা করতে পারো, তাহলে 10টা পয়েন্ট টোটাল হয়ে যাবে। তো চিত্রটা শেষে তোমরা দুটো চিত্র দিয়ে দেবে, প্রথমে ডেভিসের চিত্রটা দেবে, তারপরে পেঙ্কের চিত্রটা দিয়ে দেবে, তাহলে তোমাদের 10 মার্কের এই নোটটা কমপ্লিট হয়ে যাবে। তো এর পরবর্তীতে তোমাদের আরও বিভিন্ন নোট দিব, যেমন বিভিন্ন পার্থক্যগুলি রয়েছে, তারপরে 2 মার্কের যে কোয়েশ্চেনগুলি রয়েছে সেগুলো তোমাদের দিব, বা 10 মার্কের বিভিন্ন কোয়েশ্চেনগুলি। তো তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং নোটগুলো তোমরা এইভাবে লিখে নেবে বা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা পড়াশোনা করো ভালো করে।